আকাশে ও বাতাসে একটি কথা, বসন্ত এসে গেছে। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা সাহিত্য বিদ্যা। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো ক্লাস 8-এর H.W. লংফেলোর লেখা একটি অসাধারণ সুন্দর কবিতা অ্যান এপ্রিল ডে। আজকের ভিডিওটি একটি কমপ্লিট ভিডিও হতে চলেছে, যেখানে তোমরা অ্যান এপ্রিল ডে কবিতাটির সম্পূর্ণ বাংলা অনুবাদ ও ব্যাখ্যা জানতে পারবে। আশা করছি আজকের এই ক্লাসটি অ্যান এপ্রিল ডে কবিতাটি বুঝতে তোমাদের সাহায্য করবে। ভিডিওটি শুরু করার প্রথমে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো রেগুলার আপডেটস পাওয়ার জন্য। ইংরেজি সাহিত্যে কবিতা, গল্প, নাটক, উপন্যাস ইত্যাদি নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তোমরা যদি ইংলিশ লিটারেচার ভালোবাসো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। প্রথমে আমরা কবিতাটির টাইটেলটির অর্থ কী তা জেনে নিই। অ্যান এপ্রিল ডে, যার বাংলা অর্থ এপ্রিল মাসের একটি দিন, অর্থাৎ এই কবিতায় কবি H.W. লংফেলো এপ্রিল মাসের একটি দিনের কথা বর্ণনা করেছেন। এখানে এপ্রিল মাস মানে হচ্ছে বসন্তকাল। চারিদিকে একটি কথা ভেসে বেড়াচ্ছে, কি? বসন্ত এসে গেছে। পাশ্চাত্য দেশে এপ্রিল মাসে বসন্তকালের আগমন ঘটে, আর এই বসন্তকালে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। প্রচণ্ড শীতে যে সমস্ত গাছগুলো মৃতপ্রায় হয়ে গিয়েছিল, সেই সমস্ত গাছগুলো আবার জীবিত হয়ে ওঠে। কবি তিনি মসৃণ শব্দবিন্যাস এবং প্রাণবন্ত চিত্রের মাধ্যমে বসন্তকালের বর্ণনা দিয়েছেন। পাখিদের কুজন এক সুরেলা সঙ্গীতের সৃষ্টি করে। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে বসন্তকাল। বসন্তকালের প্রাণবন্ততা প্রকৃতিতে এক নতুন আশা সঞ্চার করে। চারিদিকে সুন্দর সুন্দর ফুল, মেঘমুক্ত আকাশ, গাছপালা এবং পাখি এই পরিবেশকে আরও সৌন্দর্যে ভরিয়ে তোলে। এই এপ্রিল মাস পরিবর্তন ও আশার প্রতীক। শীতের পরিসমাপ্তি ও বসন্তের আগমন নতুন শুরুর ইঙ্গিত করে। এইবার আমরা কবির সাথে পরিচয় করে নিই। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 to 1882। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1807 সালে এবং মারা গিয়েছিলেন 1882 সালে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তিনি তার সময়ের সবথেকে বিখ্যাত আমেরিকান কবিদের মধ্যে একজন অন্যতম কবি ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস। লংফেলো তিনি বিশেষভাবে পরিচিত হয়ে রয়েছেন তার গীতিধর্মীয় কবিতার জন্য। গীতিধর্মীয় কবিতা হচ্ছে সেই কবিতাগুলো যেগুলো গানের আকারে লেখা। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, যেগুলো তাদের সঙ্গীতময়তার জন্য বিখ্যাত। অর্থাৎ H.W. লংফেলোর লেখা কবিতাগুলোর মধ্যে একটি গানের টাচ রয়েছে। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস, তার প্রথম প্রধান কবিতার সংগ্রহগুলি ছিল কালেকশনস ছিল ভয়েসেস অব দ্য নাইট 1839। একটি হচ্ছে ভয়েসেস অব দ্য নাইট, যেটি 1839-এ পাবলিশ হয়েছিল, অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, যেটি পাবলিশ হয়েছিল 1841 সালে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্য অংশটি লংফেলোর লেখা একই নামের কবিতা থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ H.W. লংফেলো তিনি অ্যান এপ্রিল ডে নামে একটি কবিতা লিখেছিলেন, যেটি হচ্ছে বড় কবিতা। সেই বড় কবিতা থেকেই শর্ট ফর্মে তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে। তো এইবার আমরা মূল কবিতাটিকে ভালোভাবে পড়ব। প্রত্যেকটি লাইন বাই লাইন বাংলা অর্থ করে প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জেনে নেব এবং সেই সঙ্গে ইনার মিনিংগুলো জেনে নেব। দেখো, প্রথম যে স্ট্যাঞ্জা বলছে, হোয়েন দি ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, যখন উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস যেটা নিয়ে আসে। প্রথম লাইনটিতেই বলছে যে উষ্ণ সূর্যের কথা। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। এখানে তিনি কিন্তু হট কথাটি বলছেন না। হট মানে কিন্তু খুবই গরম। যেমন ধরো গ্রীষ্মকালে যে সূর্যের যে তাপ থাকে সেটা হচ্ছে হট, অর্থাৎ এতটাই গরম যে আমরা সহ্য করতে পারি না। কিন্তু এখানে তিনি বলছেন ওয়ার্ম, অর্থাৎ উষ্ণ সূর্যের কথা তিনি এখানে বলছেন। দ্যাট ব্রিংস যেটা নিয়ে আসে। কি নিয়ে আসে? সিড টাইম। সিড টাইম মানে হচ্ছে বীজ বপনের সময়, অ্যান্ড হারভেস্ট মানে হচ্ছে শস্য সংগ্রহ করার সময়। হ্যাজ রিটার্ন এগেন, আবার ফিরে এসেছে।
এই দু লাইন পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে কবি উষ্ণ সূর্যের কথা বলছেন এবং যেটি নিয়ে আসে, কি নিয়ে আসে, সিড টাইম বীজ বপনের সময় অ্যান্ড হারভেস্ট এবং শস্য সংগ্রহের সময়, হ্যাজ রিটার্নড এগেন আবার ফিরে এসেছে। অর্থাৎ এই দু লাইনের মাধ্যমে কবি বলতে চাইছেন বসন্তকালের কথা। শীতকাল চলে গিয়েছে এবং বসন্তকালের আগমন ঘটেছে। তোমরা একটা জিনিস জানবে যে পাশ্চাত্য দেশে শীতকাল মানে হচ্ছে প্রচণ্ড খারাপ সময়, আর যখন বসন্তকাল আসে সেই সময়টা হচ্ছে খুবই ভালো সময়। তো এই বসন্তকাল আসার সঙ্গে সঙ্গেই কিন্তু চারিদিকে জমিতে চাষবাসের যে কার্যকলাপগুলো শুরু হয়ে গিয়েছে, চারিদিকে বীজ বপন করা হচ্ছে, শস্য সংগ্রহ করা হচ্ছে। এই যে বসন্তকালের সময় এই যে জমির যে কার্যকলাপ, চাষবাসের কাজ, এগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আশা করছি এই দু লাইনের মিনিং তোমরা বুঝতে পেরেছো। এরপরে দু লাইন কি বলছে, ইট ইজ সুইট, এখানে টি আছে, তার আগে একটা অ্যাপোস্ট্রফি আছে, এটাকে আমরা ইট পড়ব। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এটা হচ্ছে মিষ্টি সময় শান্ত অরণ্যে ঘুরতে যাওয়ার জন্য। এখানে সুইট মানে এখানে মিষ্টি সময় মানে আদর্শ সময়, অর্থাৎ এই সময় অরণ্য, উড মানে হচ্ছে অরণ্য বা বনভূমি বা জঙ্গল, এই সময় অরণ্য শান্ত থাকে। স্টিল মানে শান্ত, এই সময় অরণ্য বা বনভূমি শান্ত থাকে এবং এই শান্ত অরণ্য বা বনভূমিতে ঘুরতে যাওয়ার জন্য এটি হচ্ছে আদর্শ সময়। কোন আদর্শ সময়? বসন্তকালের সময়টাকে তিনি আদর্শ সময় হিসেবে বলছেন। তো এই যে উড বলছে এখন শান্ত, অর্থাৎ অরণ্য এখন শান্ত। কেন শান্ত? কারণ এই সময় কোনো রকম ঝড় নেই, এই সময় কোনো তুষারপাত নেই, সেই জন্য এখন অরণ্য শান্ত এবং এই সময়টি হচ্ছে আদর্শ সময় অরণ্যে বা বনভূমিতে বা জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য। হোয়ার স্প্রিংস, যেখানে জন্মায়, স্প্রিংস মানে এখানে জন্মানো, যেখানে জন্মায়, কি জন্মাচ্ছে? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অব দ্য প্লেন, সমভূমির প্রথম ফুল, সমভূমির প্রথম ফুল জন্মাচ্ছে। তাহলে এই 4 লাইনের মিনিং আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো, যেখানে তিনি বসন্তকালের কথা বলছেন, শীতকাল চলে গিয়েছে এবং বসন্তকাল এসেছে। তো এই 4 লাইনে আমরা বসন্তকালের আগমন জানতে পারলাম এবং এই বসন্তকাল আসার সঙ্গে সঙ্গেই যে পরিবেশে আমাদের চারিদিকে পরিবেশে কি কি পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে জানতে পারলাম। এরপরে সেকেন্ড স্ট্যাঞ্জাটা আমরা পড়ব। সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলছে যে আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুটিকে খুব ভালোবাসি। আমি বলতে এখানে কবি নিজের কথা বলছেন, যে কবি বলছেন যে আমি এই ঋতুটিকে খুব ভালোবাসি। সিজন মানে ঋতু, কবি এখানে কোন ঋতুর কথা বলছেন? এখানে বসন্তকালের কথা বলছেন, স্প্রিং টাইমের কথা বলছেন। বসন্তকাল এই ঋতুটিকে কবি বলছেন আমি খুব ভালোবাসি। তিনি ডিরেক্টলি বসন্ত ঋতুর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন সেকেন্ড স্ট্যাঞ্জার প্রথম লাইনে। তো বলছে যে আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটিকে খুব ভালোবাসি, আমি বসন্তকালকে খুব ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, যখন জঙ্গলের ঘাসে ঢাকা ফাঁকা জায়গাগুলো অসংখ্য উজ্জ্বল আকৃতিতে ভরে উঠেছে। এই যে এই লাইনটা রয়েছে সেকেন্ড স্ট্যাঞ্জার সেকেন্ড লাইন, এখানে বলছে যে যখন জঙ্গলের ঘাসে ঢাকা ফাঁকা জায়গাগুলো অসংখ্য উজ্জ্বল আকৃতিতে ভরে উঠেছে। এখানে গ্লেডস এই শব্দটির অর্থ হচ্ছে জঙ্গলের মধ্যে থাকা ঘাসে ঢাকা একটি ফাঁকা জায়গা, আর টিমিং মানে হচ্ছে অসংখ্য, আর ব্রাইট ফর্মস মানে হচ্ছে ফুলের কথা তিনি বলেছেন, ফ্লাওয়ার্সের কথা বলেছেন। ব্রাইট ফর্মস মানে উজ্জ্বল আকৃতি, এখানে উজ্জ্বল আকৃতি বলতে আমরা এক কথাই বুঝবো ফ্লাওয়ার বা ফুল। তো এই যে জঙ্গলের ফাঁকা জায়গা, ঘাসে ঢাকা যে ফাঁকা জায়গা, সেখানে অসংখ্য উজ্জ্বল আকৃতির ফুল জন্মেছে এবং এখানে ছোট ছোট ফুলের কথা বলা হয়েছে। তো আশা করছি যে ব্রাইট ফর্মস যে কথাটি আছে এটার মানে তোমরা বুঝতে পেরেছো। এখানে কবি ডিরেক্টলি ফ্লাওয়ার কথাটি না ব্যবহার করে ব্রাইট ফর্মস কথাটি ব্যবহার করেছেন। ব্রাইট ফর্মস মানে উজ্জ্বল আকৃতি, যার মানে হচ্ছে ফুল বা ফ্লাওয়ার। তারপরে দু লাইন কি বলছে যে নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, এখানে বলছেন যে এই সময় অর্থাৎ এই বসন্তকালের সময় কি হয় যে নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, এই সময় কোনো কালো মেঘ বা অনেক ভাঁজযুক্ত মেঘ ভবিষ্যৎবাণী করে না। ফোরটেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, আর ফোল্ডেড মানে হচ্ছে ভাঁজযুক্ত, আর ডার্ক মানে হচ্ছে কালো। তো এই যে বসন্তকালের সময়, এই বসন্তকালে কিন্তু আকাশ মেঘমুক্ত থাকে, আকাশে কোনো রকম মেঘ থাকে না। তো সেই জন্য বলছে যে এই সময় আকাশে কোনো রকম কালো মেঘ দেখতে পাওয়া যায় না। নর ডার্ক, নর মানে এখানে নট মানে নয়, না, তো কালো মেঘ দেখতে পাওয়া যায় না আকাশে, এবং অনেক ভাঁজযুক্ত মেঘ আকাশে দেখতে পাওয়া যায় না, যা ভবিষ্যৎবাণী করে। ভবিষ্যৎবাণী করা মানে হচ্ছে যা আগাম পূর্বাভাস দেয়। দেখো আকাশে যদি কালো মেঘ জমে তাহলে আমরা তো বুঝতে পারবো যে নিশ্চয়ই ঝড় বৃষ্টি হবে। তো এই বসন্তকালে আকাশে কোনো রকম কালো মেঘ দেখতে পাওয়া যায় না, অনেক ভাঁজযুক্ত মেঘও দেখতে পাওয়া যায় না, যে ভবিষ্যৎবাণী করবে বা বলবে বা আগাম পূর্বাভাস দিবে যে কি 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 বলবে, দ্য কামিং অন অফ স্টর্মস,
যে ঝড়ের আগমন বার্তা। কামিং অন মানে আগমন মানে আসছে, আর স্টর্মস মানে হচ্ছে ঝড়, যে ঝড় আসছে। অর্থাৎ আকাশে কোনো রকম কালো মেঘ নেই, আকাশে কোনো রকম ভাঁজযুক্ত মেঘ নেই, যা ভবিষ্যৎবাণী করবে যে ঝড় আসছে। অর্থাৎ এই 4 লাইনে আমরা বুঝতে পারলাম যে এই বসন্তকালের সময়ে আকাশে কোনো রকম মেঘ থাকে না এবং কোনো রকম ঝড়ও আসে না, এবং জঙ্গলের ফাঁকা জায়গাগুলোতে অসংখ্য ছোট ছোট ফুল জন্মেছে। তো আশা করছি এই সেকেন্ড স্ট্যান্জার মিনিং তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার চলো আমরা থার্ড স্ট্যান্জাটা পড়ি। ফ্রম দি আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর আলগা হয়ে যাওয়া উর্বর মাটি থেকে। লুজেন্ড মানে হচ্ছে আলগা হয়ে যাওয়া বা ঢিলে হয়ে যাওয়া বা নরম মাটির কথা এখানে বলছে। দ্য স্যাপলিং চারা গাছ ড্রজ টেনে নেয় ইটস সাস্টেন্যান্স এর খাদ্যরস বা পুষ্টিরস অ্যান্ড থ্রাইভস এবং সতেজ হয়। এখানে বলছে যে চারা গাছ যে মাটি থেকে খাদ্যরস বা পুষ্টিরস শোষণ করে নেয়। সাস্টেন্যান্স মানে হচ্ছে খাদ্যরস বা পুষ্টিরস। একটি চারা গাছ যে কিনা শিকড়ের মাধ্যমে মাটি থেকে খাদ্যরস শোষণ করে নিচ্ছে বা পুষ্টিরস শোষণ করে নিচ্ছে, অ্যান্ড থ্রাইভস এবং সতেজ হচ্ছে। অর্থাৎ এই বসন্তকালের সময়ে চারিদিক থেকে বরফ সরে গিয়েছে এবং মাটি ধীরে ধীরে উর্বর হচ্ছে, এবং সেই উর্বর মাটিতে চারাগাছ জন্মাচ্ছে এবং চারাগাছ তার শিকড় দিয়ে মাটি থেকে খাদ্যরস বা পুষ্টিরস টেনে নিচ্ছে এবং ধীরে ধীরে সতেজ হচ্ছে। দো স্ট্রিকেন যদিও আঘাতপ্রাপ্ত হয়েছে, টু দ্য হার্ট হৃদয়ে, উইথ উইন্টার্স কোল্ড শীতের ঠান্ডায়। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস ঝুঁকে পড়া গাছটি পুনরুজ্জীবিত হচ্ছে। স্ট্রিকেন মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত, আর ড্রুপিং মানে হচ্ছে ঝুঁকে পড়া বা নুইয়ে পড়া, আর রিভাইভস মানে হচ্ছে পুনরুজ্জীবিত হওয়া। পুনরুজ্জীবিত হওয়া মানে হচ্ছে নতুন করে বেঁচে ওঠা। তাহলে এই 2 লাইনে বলতে চাইছে যে শীতের প্রচণ্ড ঠান্ডা সময়ে গাছগুলো আঘাতপ্রাপ্ত হয়। শীত যখন পরে প্রচণ্ড ঠান্ডা মাইনাসের দিকে টেম্পারেচার চলে যায়, তখন গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, তুষারপাত হয়, গাছগুলোর প্রচণ্ড ক্ষতি হয়। কিন্তু এই বসন্তকাল আগমনের সঙ্গে সঙ্গে এই যে ঝুঁকে পড়া গাছগুলো, যে গাছগুলো প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, প্রায় মারা গেছিল গাছগুলো, সেই সমস্ত মৃতপ্রায় গাছগুলো আবার নতুনভাবে প্রাণ ফিরে পাচ্ছে, আবার নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে। তারপরে স্ট্যান্জাতে বলছে দ্য সফটলি ওয়ার্বলড সং মধুর কম্পিত সুরে গাওয়া গান। সফটলি ওয়ার্বলড সং মানে হচ্ছে মধুর কম্পিত সুরে গাওয়া গান বা মধুর সঙ্গীত। সহজ কথায় বলতে গেলে মধুর সঙ্গীত। তো মধুর সঙ্গীত কোথা থেকে আসছে? কামস আসছে ফ্রম দ্য প্লেজেন্ট উডস আনন্দময় অরণ্য থেকে আসছে। অ্যান্ড কালার্ড উইংস এবং রঙিন ডানাগুলো। কালার্ড উইংস রঙিন ডানাগুলো। রঙিন ডানাগুলো বলতে এখানে কাদের কথা বলছে? এখানে পাখিদের কথা বলছে, এখানে বার্ডসদের কথা বলছে। কাদের রঙিন ডানা থাকে? পাখিদের থাকে। তো এখানে কালার্ড উইংস বলতে পাখিদের কথা বলছে। অ্যান্ড কালার্ড উইংস মানে রঙিন ডানাগুলো মানে পাখিরা গ্ল্যান্স কুইক এক ঝলক দেখে নিচ্ছে ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল সূর্যতে। উজ্জ্বল সূর্যতে তাদেরকে এক ঝলক দেখা যাচ্ছে। এই যে কালার্ড উইংস তিনি যে কথাটি ব্যবহার করেছেন, দুটো ওয়ার্ড ব্যবহারের মধ্যে কবির যে শব্দচয়ন তোমরা জাস্ট লক্ষ্য করো যে কত সুন্দর তিনি ওয়ার্ডটি ব্যবহার করেছেন। তিনি ডাইরেক্টলি এখানে বার্ড কথাটি ব্যবহার করতে পারতেন, কিন্তু বার্ড কথাটি ব্যবহার না করে এখানে কালার্ড উইংস কথাটি ব্যবহার করেছেন। তো এই কালার্ড উইংস মানে হচ্ছে রঙিন ডানাগুলো, মানে পাখিদের কথা বলছে। এই পাখিগুলোকে কি হচ্ছে? গ্ল্যান্স কুইক এক ঝলক দেখা যাচ্ছে। গ্ল্যান্স মানে হচ্ছে এক ঝলক, এক ঝলক দেখা যাচ্ছে ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল সূর্যের আলোতে। দ্যাট মুভস অ্যালং যারা উড়ে বেড়াচ্ছে দ্য ফরেস্ট ওপেনিংস জঙ্গলের ফাঁকা জায়গাতে। এরপরে আমরা লাস্ট স্ট্যান্জাটা পড়ব। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে। ব্রাইট মানে উজ্জ্বল, আর সানসেট মানে তোমরা জানো সূর্যাস্ত, আর ফিলস মানে পূর্ণ করে। তো উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে। এতক্ষণ আমরা কিন্তু যে 4টি স্ট্যান্জা পড়লাম, সেই 4টি স্ট্যান্জাতে আমরা দিনের বর্ণনা পড়লাম। এবার সবশেষের স্ট্যান্জাতে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে এবং ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসছে। তো এই লাস্ট স্ট্যান্জাতে সেটি বলছে যে যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে, তোমরা লক্ষ্য করবে যখন সূর্যাস্ত হয় তখন চারিদিকে একটা লাল আভা, লাল রঙের রং ছড়িয়ে পড়ে এবং একটি মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। খুব ভালো লাগে দেখতে সেই পরিবেশটা। তো এখানে সেই কথাটি বলছে যে হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ করে দ্য সিলভার উডস রূপলি অরণ্যকে উইথ লাইট আলো দিয়ে, অর্থাৎ সেই লাল রঙের আভা, সেই লাল রঙের আলো দিয়ে পূর্ণ করে যখন সূর্যাস্ত হয়। দ্য গ্রিন স্লোপ থ্রোজ সবুজ ঢালু জায়গা নিক্ষেপ করে। গ্রিন স্লোপ মানে সবুজ ঢালু জায়গা, থ্রোজ মানে নিক্ষেপ করে। ইট শ্যাডোজ এর ছায়া, শ্যাডো মানে ছায়া, ইট শ্যাডোজ এর ছায়া নিক্ষেপ করে। ইন দ্য হলোস অব দ্য হিল, ইন দ্য হলোস অব দ্য হিল পাহাড়ের ছোট উপত্যকায়।
হলজ মানে হচ্ছে ছোট উপত্যকা বা ফাঁকা জায়গা। তাহলে কি হচ্ছে, এখানে বলছে যে সবুজ ঢালু জায়গাটি যেটি আছে সেই ঢালু জায়গার ছায়াটা কোথায় পড়ছে, না তো পাহাড়ের মধ্যে যে ছোট উপত্যকাটি আছে সেখানে পড়ছে। আর সব লাস্ট লাইনে বলছে অ্যান্ড ওয়াইড দি আপল্যান্ড গ্লোস, এবং ওয়াইড মানে প্রশস্ত বা চওড়া, এবং চওড়া উচ্চভূমি গ্লোস ঝলকাচ্ছে। সেই সূর্যাস্তের যে আলো, সেই সূর্যাস্তের আলো উচ্চভূমির ওপর পড়ছে, আপল্যান্ড মানে উচ্চভূমি, এবং গ্লোস মানে ঝলকাচ্ছে, আলোকিত হচ্ছে। তো এখানেই এই কবিতাটি শেষ হচ্ছে। তো আশা করছি তোমাদেরকে আজকের এই কবিতাটি ভালো লেগেছে, আজকের ক্লাসটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, তো সেটিও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, এবং পরবর্তী কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাইছো সেটিও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।